আর এখান থেকেই কিন্তু শুরু হলো আজকের রাইডের মোস্ট অ্যাট্রাকটিভ পোর্শন। একদম রিমোট ভিলেজে আপনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা জাস্ট একবার দেখুন, দুপাশেই অজস্র গাছপালা আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। আর এইখানে লক্ষ্য করুন, এগুলো কিন্তু স্পিড ক্যামেরা। ফাইনালি আমি এসে পৌঁছলাম হচ্ছে এই অনসুপা লেকে। এটা হচ্ছে একটা রামসার সাইট, মানে ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। মজা হচ্ছে ভাই। নমস্কার, আমি অনির্বাণ অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম দ্য ক্যাপিটাল অফ ওডিশা, ভুবনেশ্বর। শিলিগুড়ি থেকে এই ভুবনেশ্বর পর্যন্ত আসার গল্পগুলো দুটো এপিসোডে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন যাব হচ্ছে উড়িষ্যার একটা রিমোট অফবিট ভিলেজে। ভিলেজের নাম তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমিও এখন প্রায় রেডি, শুধু রাইডিং জ্যাকেট আর জুতোটা পরবো আর বেরিয়ে যাব। বাট আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ওয়াইফও যাচ্ছে। তবে দুজনে যাওয়ার কিন্তু অনেক প্রোজ অ্যান্ড কনস রয়েছে। চলুন যেতে যেতে সব আপনাদের বলবো। ফাইনালি তাহলে আজকের রাইডটা স্টার্ট করলাম। আর আজকে আমি স্টার্ট করলাম হচ্ছে এই নন্দন বিহার থেকে। আজকের রাইডটা যে আমাদের স্টার্ট হলো এতেই আমি গর্বিত। ফার্স্টে আমাদের প্ল্যান হয়েছিল যে কালকে বেরোবো, মানে শনিবারে, বাট সারাটা দিন আমরা ল্যাদ খেয়েই কাটিয়ে দিলাম। তারপর আজকেও আমরা ফার্স্টে প্ল্যান করলাম হচ্ছে সকাল 8টায় বেরিয়ে পড়বো, সেটাও হলো না। 8টা থেকে ফার্স্টে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা করে ফাইনালি আমরা বেরোলাম হচ্ছে 12টা 10-এ। তো যাই হোক, ইটস ওকে। এখান থেকে দেওঝরের ডিস্টেন্স হচ্ছে ওই 100 কিলোমিটার মতো। আশা করছি ওই 4-4.5 ঘন্টাই আমাদের লাগবে যাতায়াত মিলে। আর তারপর ওখানে যদি 1.5-2 ঘন্টাও স্পেন্ড করি কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এই রুটেই আমাদের পড়বে হচ্ছে উড়িষ্যার একটা ফেমাস রামসার সাইট, অনসুপা লেক, মানে ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। তো সেটাও আপনাদেরকে দেখাবো। এটা আমাদের অ্যাটলিস্ট বেঙ্গলি ট্যুরিস্ট সার্কেলে অতটা ফেমাস হয়নি, বাট শীতকালে কিন্তু এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে। সো একটা দারুণ রাইডিং এক্সপিরিয়েন্স এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে অবশ্যই থাকবে হচ্ছে রাস্তার কমপ্লিট ইনফরমেশান। তাই ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি এই জায়গায় আপনারা যদি কখনো আসেন তাহলে আমার এই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প করবে। এখন আমি যাচ্ছি হচ্ছে নন্দনকানন রোডের ওপর দিয়ে। আমি যখন কলকাতা থেকে ভুবনেশ্বর এসেছিলাম তখন ওই জয়দেব বিহার জাংশন থেকে এই নন্দনকানন রোড পেয়েছিলাম। বাট এখন কিন্তু আমি জয়দেব বিহারের ঠিক অপোজিট ডাইরেকশনে যাচ্ছি, মানে আমি এখন যাচ্ছি হচ্ছে নন্দনকানন জু এর দিকে। এখান থেকে মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার গেলেই হচ্ছে আপনার নন্দনকানন জু। সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। বাট জুতে আমি আজকে আর ঢুকছি না, কারণ জু ইটসেলফ ইজ এ কমপ্লিট প্যাকেজ। নন্দনকানন জুয়ের ভেতরেই আপনি পাবেন হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বটানিক্যাল গার্ডেন আর নর্মাল জুলজিক্যাল পার্ক তো রয়েছে। তাই আপনারা যারা এই নন্দনকানন জুতে আসবেন তাদেরকে আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই 4-5 ঘন্টা সময় নিয়ে আসবেন, তাহলে খুব সুন্দর করে আপনারা জুটা ঘুরে দেখতে পারবেন। আর যারা আপনারা সেলফ ড্রাইভ করে এখানে আসবেন তাদের জন্য বলবো যে এই নন্দনকানন জু কিন্তু একটা টাও অ্যাওয়ে জোন,
মানে এখানে ইললিগাল পার্কিং করলেই আপনার গাড়ি কিন্তু একদম ক্রেন দিয়ে তুলে নিয়ে যাবে। তাই এখানে যে মাল্টি লেভেল কার পার্কিং রয়েছে অবশ্যই ওইখানেই গাড়ি পার্কিং করবেন। চলুন সেই পার্কিং প্লেসটা আপনাদের সামনে গিয়ে আমি দেখিয়ে দেব। আর এইখানে লক্ষ্য করুন, এগুলো কিন্তু স্পিড ক্যামেরা। আমি কালকেও কলকাতা থেকে ভুবনেশ্বর আসার সময় বালাসোর, ভদ্রক, কটক, চান্দিখোল প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তায় এরকম স্পিড ক্যামেরা ইনস্টল করা রয়েছে। উড়িষ্যার ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে স্টেট হাইওয়ে, পিডাব্লিউডি রোড সবেতেই আপনি কিন্তু এরকম স্পিড ক্যামেরা পাবেন। তাই এগুলো দেখলেই একদম স্পিডটা একটু কমিয়ে নেবেন, তা না হলেই কিন্তু একদম চালান চলে আসবে। তো যাই হোক, আমার আজকের ডেস্টিনেশন দেওঝর হচ্ছে উড়িষ্যার কটক ডিস্ট্রিক্টে, বাট কটক শহর থেকে এটার ডিস্টেন্স প্রায় ওই 100 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই জায়গাটা হচ্ছে একদম ইন্টেরিয়ার পোর্শন অফ কটক। এই জায়গাটার মেন অ্যাট্রাকশন হচ্ছে ওখানকার একটা ওয়াটারফলস। বাট আমরা যারা বাইক চালাতে পছন্দ করি বা লং রাইড করতে পছন্দ করি তাদের জন্য তো শুধু আর ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট না, বরং এই রাস্তাটাও ইম্পর্টেন্ট। এই দেওঝর যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, পুরো ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। আমি এই নন্দনকানন রোড ছেড়ে যেই বাঙ্কি রোডে উঠব তখন থেকেই কিন্তু শুরু হবে আজকের রাইডের আসল মজা। আমার ওয়াইফ আবার পেছনে বসে বসে রিলস বানাচ্ছে। এমনিতেই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিতে আমার থেকে ওর সেন্স অনেকটাই বেশি, তাই ও থাকলে আমার একটু সুবিধাই হয়, ডিফারেন্ট অ্যাঙ্গেলস ক্রিয়েট করা যায়, ভালো ছবি তোলা যায়। বাট এই লং রাইডে ও ঠিক কমফোর্টেবল না। তাছাড়া বাইক নিয়ে আমরা যারা লং রাইড করি, আমি এটা সত্যিই বিশ্বাস করি যে যারা চালাচ্ছি তার থেকেও বেশি ডিফিকাল্ট কিন্তু যে পেছনে বসে থাকছে তার জন্য। আর এই ব্যাপারে আপনারা কে কী মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন। বাট ইন মাই ওপিনিয়ন দ্য লাইফ অফ পিলিয়ন রাইডার্স ইজ ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, এইখানে হচ্ছে নন্দনকানন জুয়ের মাল্টি লেভেল কার পার্কিং। আবারও বলছি, এই জায়গাটা কিন্তু টাও অ্যাওয়ে জোন, তাই যারা সেলফ ড্রাইভ করে আসবেন গাড়ি বা বাইক রাস্তার ওপরে রেখে কিন্তু চলে যাবেন না, কারণ এখানে রাস্তার ওপরে গাড়ি রেখে চলে গেলেই সেগুলো একদম ক্রেন দিয়ে তুলে নিয়ে যায়। বিএমসি এ ব্যাপারে কিন্তু খুব অ্যাক্টিভ। আর সামনেই বাদিকে হচ্ছে আপনার নন্দনকানন জু। এখানে পরে কোনো একদিন আপনাদের নিয়ে যাব হাতে সময় করে, আজকে একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। এই নন্দনকানন জু এমনিতে ভেরি ফেমাস, প্রচুর বাঙালি ট্যুরিস্টও এখানে আসে। বাট আমার আজকের ডেস্টিনেশন এই অনসুপা লেক বা দেওঝর, এখানে আমি আগে যে দুবার গেছি একবারও কিন্তু খুব বেশি বাঙালি ট্যুরিস্ট দেখিনি। সেই কারণেই শুরুতে আপনাদেরকে বললাম যে এই জায়গাগুলো আমাদের বেঙ্গলি ট্যুরিস্ট সার্কেলে এখনও অতটা পপুলার হয়নি। এই নন্দনকানন জু সারাউন্ডিংসে আপনারা কিন্তু প্রচুর ছোট বড় খাবারের দোকান, হোটেলস, রেস্টুরেন্ট এ সমস্ত পাবেন। সো ব্রেকফাস্ট, লাঞ্চ বা অ্যাকোমোডেশন নেওয়ার থাকলে সেই অপশানসগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। এই যে দেখুন, দুপাশে প্রচুর খাবারের দোকান। আর এই নন্দনকানন জু ক্রস করে একটু সামনে গেলেই আপনি পাবেন হচ্ছে ওড়িশা স্টেট বটানিক্যাল গার্ডেন। এই যে খেয়াল করুন, বাদিকের এই রাস্তাটা, ওই যে পেছনে গেট মতো করা, ওটাই হচ্ছে ওড়িশা স্টেট বটানিক্যাল গার্ডেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই নন্দনকানন রোড কিন্তু ভুবনেশ্বরের বেশ জমজমাট একটা রাস্তা। সেভারাল ট্যুরিস্ট স্পটস তো রয়েছেই, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এডুকেশনাল ইনস্টিটিউটস সেগুলোও রয়েছে। মানে ইস্ট কোস্ট রেলের হেডকোয়ার্টার, তারপর কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলিঙ্গ মেডিকেল কলেজ, কলিঙ্গ স্টেডিয়াম সবই কিন্তু এই নন্দনকানন রোডের ওপরই।
আমার এই অফবিট সিরিজটা শেষ হলে আপনাদেরকে এই ইন অ্যান্ড অ্যারাউন্ড ভুবনেশ্বর সিটিটাও ঘুরিয়ে দেখাবো, যেখানে রাজভবন, ভুবনেশ্বর অ্যাসেম্বলি বিল্ডিং সবই দেখাবো। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু সোজা একদম কটকের দিকে চলে যাবে, বাট আমি এখান থেকে ধরে নেব হচ্ছে বাঙ্কি রোড। এই ব্রিজটা একটু মার্ক করে রাখুন, সামনের এই মোড় থেকে আমি বাদিক চলে যাব। এই লেফট টার্নটাকেই আপনি একদম দ্য গেটওয়ে টু দ্য অফবিট ওডিশা বলতে পারেন। এই রাস্তাটাই একদম স্ট্রেট বেরিয়ে যাবে হচ্ছে অংশুপা লেক, দেওঝড়, কেওনঝড়, সম্বলপুর, সব একদম এই রাস্তাটা বেরিয়ে যাবে। পাশেই একদম বিস্তৃত নয়নজুলি, আর তার পাশ দিয়ে এরকম অসাধারণ সুন্দর রাস্তা। আর যতই সামনে এগোবো ততই যেন ন্যাচারাল বিউটিতে নতুন নতুন ডাইমেনশনস অ্যাড হবে। এখানে রাস্তাটা জাস্ট একবার দেখুন, দুপাশেই অজস্র গাছপালা আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। মানে এই রাস্তাটা রাইড করার জন্য একদম পারফেক্ট বলতে পারেন। দুপাশে গ্রিনারিজ, মাঝখানে এরকম ব্ল্যাক পিচ রোড, আর তার সাথেই সূর্যের আলো আধারি। মানে শীতের সকালে যদি কখনো এখানে আসেন, রাইড কিন্তু একদম জমে যাবে। আর কিছুটা এগোলেই শুরু হয়ে যাবে হচ্ছে মাউন্টেন্স, আর মহানদী কিন্তু ডান দিক দিয়ে চলছেই একদম। আর কিছুটা এগুলি আমরা দেখতেও পাবো, অর্থাৎ একদিকে মাউন্টেন্স আর একদিকে নদী, আর কি চাই। আমি এই রাস্তাটায় যেদিন ফার্স্ট এসেছিলাম, মাই ফার্স্ট এক্সপ্রেশন ওয়াজ লাইক ওয়াও। আজকেও প্রায় 2-3 বার দাঁড়ানো হয়ে গেল আমার, ছবি টবি তুললাম। এই রাস্তাটা এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই দিকে দেখুন এবার, দূরে একদম পাহাড়, আর তার সামনে কিন্তু বিস্তৃত ক্ষেত। ওখানে ফুলকপি, বাঁধাকপির চাষও হয়েছে দেখছি। চলুন সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো। আমি যখনই এরকম বাইক নিয়ে ঘুরে বেড়াই, প্রকৃতির সাথে যেন একটা অদ্ভুত কানেকশন ফিল করি। আর ওই দূরেও দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আর এদিকে গুগল ম্যাপ বলছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখা পেয়ে যাব হচ্ছে মহানদীর। আজকে আমরা এই যে অংশুপা লেক দেখতে যাচ্ছি, এটা হচ্ছে মহানদী থেকেই সেপারেট হয়ে যাওয়া একটা অক্সবো লেক। অর্থাৎ ছোটবেলায় আমরা ভূগোল বইয়ের পাতায় যে অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথা পড়তাম, সেটাই আজকে আপনাদের কিন্তু চোখের সামনে দেখাবো। এই রাস্তাটা বেসিক্যালি মহানদীর একদম প্যারালালই চলছে, বাট এই গাছপালা জঙ্গলের জন্য নদীটা পুরো রাস্তা জুড়ে ভিজিবল হয় না। বাট এই দিকে দেখুন, এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট। এখানে মহানদীর তীর জুড়ে পিকনিক হয়। সে উড়িয়া লোকজনের পিকনিকও কিন্তু দেখার মতো। মানে এক একজন উড়িয়া লোক পিকনিকে এসে যা নাচে আপনি কল্পনা করতে পারবেন না। আর এখানে আরেকটা জিনিসও লক্ষ্য করি, মানে বিয়ের সময়, মানে ধরুন বর বিয়ে করতে যাচ্ছে বা বর বিয়ে করে ফিরছে বউকে নিয়ে,
তখনও একদম রাস্তায় সব নাচতে নাচতে প্রসেশন হয়, মানে আমাদের ওখানকার একদম ভাসানের মতো সিচুয়েশান তৈরি হয়। তো যাই হোক, জোকিং অ্যাপার্ট, ভারতবর্ষের এই কালচারাল অ্যান্ড রিচুয়ালিস্টিক ডাইভার্সিটিটাও কিন্তু আমেজিং। মানে এখানেই বোধহয় আমাদের ভারতবর্ষ দেশটার সার্থকতা বলতে পারেন। নদীর নাম আলাদা হতে পারে, সয়েল টাইপ ডিফারেন্ট হতে পারে, ফিজিওগ্রাফি ডিফারেন্ট হতে পারে, বাট কোর প্রিন্সিপালটা কিন্তু সেম, ইউনিটি ইন ডাইভার্সিটি। এইমাত্র আমার বউ আমাকে ডেকে বলছে, এই ময়ূর ময়ূর, একদম রাস্তার পাশে এই মাঠটাতে বসেছিল। আমি বাইক থামিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে ওর ছবি তুলতে তুলতেই একদম পাই পাই করে দৌড়ে পালিয়ে গেল। ময়ূর যে এত জোরে দৌড়তে পারে আমার কিন্তু জানাই ছিল না। রাস্তার ধারে একদম খোলা আকাশের নিচে ময়ূর দেখতে পাচ্ছি, এটা কিন্তু কম সৌভাগ্যের না। ক্যামেরা কিন্তু সবটা ধরতে পারে না, আর বিশেষ করে আমার মতো আনকোড়া ক্যামেরাম্যান হলে তো আরোই পারে না। বাট আপনাদের জন্য আমার একদম স্ট্রং রেকমেন্ডেশন থাকবে যে এই সমস্ত অফবিট জায়গায় একবার হলেও আসুন। এখানকার এই অসাধারণ ন্যাচারাল বিউটি, ফ্লোরা ফনা, এগুলো একদম চাক্ষুষ উপভোগ করে যান। আমাদের বেঙ্গলি ট্যুরিস্ট সার্কেলে নন্দনকানন জু ইজ ভেরি মাচ ফেমাস, বাট দেখুন আমার মনে হয় যে চিড়িয়াখানার চার দেওয়ালের ঘেরাটোপে পশু পাখিকে দেখা আর এরকম খোলা আকাশের নিচে পশু পাখিকে আপন মনে বিচরণ করতে দেখা, তার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমার যেহেতু এখন একটাই এই গোপ্রো ক্যামেরা, এই গোপ্রোতে আপনাদের ওয়াইল্ড লাইফ খুব একটা ভালো আমি দেখাতে পারি না, তো সেই কারণে আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, খুব শিগগিরই আমি কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে চলেছি। আর এখানে আরেকটা কথাও বলে রাখি যে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি একটা ড্রোনও কিনবো। তো ড্রোন কেনার জন্য আমি গেছিলামও কলকাতার মেট্রো গলিতে, বাট একটাই সমস্যা হচ্ছে যে ওরা বলছে বিল দেবে না, তো সেই কারণেই আমি একটু ডিলে করছি ড্রোন কেনা থেকে। আর তাছাড়া এখন যেহেতু আমি উড়িষ্যাতে রয়েছি, এখানে আপনার অ্যানিম্যাল ডাইভার্সিটিটা কিন্তু হিউজ, তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে ফার্স্টে একটা ডিএসএলআর কিনলেই ভালো হবে। কারণ এই আজকেই আমি অনসুপা লেক যাব, যেখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে, বাট এই গোপ্রোতে কিন্তু সেভাবে ভালো ক্যাপচার করা যাবে না। আর এরপরেও আমি যখন ওই সাতকোশিয়া, ভিতরকণিকা বা কোরাপুটের সাইডে যাব, ওখানেও কিন্তু প্রচুর অ্যানিম্যাল ডাইভার্সিটি, তো সেই কারণেই আমি ডিএসএলআরকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম, আর তারপর ওই 2-3 মাস বাদে গিয়ে ড্রোনটা কিনব। সত্যি কথা বলতে ক্যামেরা কিন্তু একটা কস্টলি অ্যাফেয়ার, সেই কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না। তাও চেষ্টা করছি ভিডিওগুলো যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে আপনাদের সামনে, তাই একটা একটা করে কিনবো। তো দেখা যাক কতদূর কি হয়ে ওঠে। প্রথম যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন সেটা একটা পাসিং ডিসিশন ছিল, মানে নর্থ বেঙ্গলে গেছি সবে, ভাবলাম করেই দেখি কীরকম হয়। তারপর আস্তে আস্তে আপনারা ইনভলভ হতে থাকলেন, কমিউনিটি ডেভেলপ করলো, সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লো, বাট এই চাকরির সাথে সাথে এটাকে মেনটেন করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানবেন যে মাঝখানে যখন ইলেকশনের টাইমটা ছিল, আমি প্রায় 6-7 মাস কোনো ভিডিওই দিতে পারিনি। আর এখনও আমি এই যে উড়িষ্যায় এসেছি, এটাও কিন্তু আমার জন্য খুব টাফ। আমি কিন্তু একটানা উড়িষ্যাতে নেই এখন। আমি ওই আগের শনিবার এখানে এসেছিলাম, দিয়ে ভিডিওগুলো রেকর্ড করে বাইকটা এখানে রেখে দিয়ে চলে যাই, দিয়ে তারপর কার্শিয়াংয়ে ফিরে গিয়ে আবার এডিট ফেডিট করে ওই ভিডিও দুটো আপলোড করলাম, দিয়ে এখন আবার এই শনি রোববার এসে এইগুলো আবার রেকর্ড করছি। তো সেই কারণে ভিডিওগুলো যাতে ইরেগুলার না হয়, তাই আমি ঠিক করেছি যে প্রতি শুক্রবার করে এই সিরিজের ভিডিওগুলো আপলোড করব। তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি বেশি করে একটু রেসপন্স করুন, মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।
কারণ আপনাদের রেসপন্সের সাথে কিন্তু আমার মোটিভেশনটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। আপনারা যত বেশি রেসপন্স করবেন আমার মোটিভেশনও কিন্তু তত বাড়বে। তো যাই হোক, এখানে এই জায়গাটার নাম হচ্ছে ঘাসিপুর। এই জায়গাটাকে একটু মার্ক করে রাখবেন। এখানে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে খুর্দা টাউনের দিকে, বাট আমি এখান থেকে স্ট্রেট বেরোবো, সামনেই আমাদের রাইট টার্ন নিতে হবে। আর এইখানেই আপনাদেরকে বলে রাখি যে এই ঘাসিপুর ভিলেজ কিন্তু কটক ডিস্ট্রিক্টের বাঙ্কি সাব ডিভিশন। এই ঘাসিপুর থেকে রাইট টার্ন নিলেই সামনে আসবে হচ্ছে আপনার মহানদী ব্রিজ, আর ওটা ক্রস করে ওপারে গেলেই হচ্ছে অনসুপা লেক। ফাইনালি এখানে আমি চলে আসলাম হচ্ছে মহানদী ব্রিজের একদম সামনে। আর সামনেটা কি লাগছে, মার্ভেলাস। দূরে একটা হিন্ট অফ মাউন্টেন, আর উপরে এরকম ব্লু স্কাই, অসাধারণ লাগছে। এই মহানদী আপনাদেরকে বলেছিলাম যে রেড অ্যালুভিয়াম ক্যারি করে, এই দেখুন পুরো রেড স্যান্ড। তো চলুন এখানে একটু দাঁড়াই, ছবি টবি তুলি, তারপর আবার যাব। মহানদী ব্রিজের ওপর বেশ কিছুটা সময় কাটিয়ে ছবি তোলার পর্ব শেষ করে আমি আবার চলতে শুরু করলাম। অবশেষে এসে পৌঁছলাম আজকের প্রথম গন্তব্য রামসার সাইট অনসুপা লেকে। ফাইনালি আমি এসে পৌঁছলাম হচ্ছে এই অনসুপা লেকে। এটা হচ্ছে একটা রামসার সাইট, মানে ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। সমগ্র পৃথিবীর ওয়েটল্যান্ডগুলিকে সংরক্ষণের তাগিদে প্রথম রামসার কনভেনশন বসেছিল 1971 সালে। ভেন্যু ছিল ইরানের রামসার শহর। এরপর সালটা 1981, যখন আমাদের দেশ ভারতবর্ষ এই রামসার চুক্তি মেনে নেয়। তারপর ভারতবর্ষে প্রথম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল উড়িষ্যার চিলিকা লেক এবং রাজস্থানের কেওলাডেও ঘানা ন্যাশনাল পার্ক। বর্তমানে ভারতবর্ষে মোট 85টি সাইট এই রামসার সাইটের তকমা পেয়েছে। এই অনসুপা লেকে কিন্তু স্পিড বোট, প্যাডেল বোট দুটোই রয়েছে। আমরা এই প্যাডেল বোটে করে এখন লেকে ভেসে বেড়াচ্ছি। যদি আপনারা এরকম প্যাডেল বোট নেন তাহলে পার পার্সন হচ্ছে 25 টাকা করে, আর যদি স্পিড বোট নেন তাহলে পড়বে হচ্ছে পার পার্সন 50 টাকা করে। দারুণ অনুভূতি, মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম ওয়েটল্যান্ড, তার মধ্যে দিয়ে এরকম বোটিং, বেশ ভালো লাগছে। আর প্রচুর মাইগ্রেটরি বার্ড, নেটিভ বার্ডসও রয়েছে। তবে ক্যামেরায় তো সবটা বন্দি করা সম্ভব নয়। এখানে এসে চাক্ষুষ দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। এই মজা হচ্ছে ভাই। প্রায় 570 একর জায়গা বিশিষ্ট এই অনসুপা লেক 2021 সালে ভারতবর্ষের রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। শীতকালে এখানে আসলে দেখতে পাবেন প্রচুর পরিযায়ী পাখি, আর সেই পরিযায়ী পাখি দেখার জন্য এখানে রয়েছে ওয়াচ টাওয়ারও। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। প্রায় ঘণ্টাখানেক সময় অনসুপা লেকে কাটিয়ে এবার আমরা রওনা দেব আমাদের পরের গন্তব্য দেওঝরের উদ্দেশ্যে। অনসুপা লেক দেখে আবার স্টার্ট করে দিলাম।
আর এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যারা এই অংশুপা লেকের এখানে অ্যাকোমোডেশন চাইছেন তারা ওড়িশা ট্যুরিজমের নেচার ক্যাম্পটা কিন্তু বুক করতে পারেন। আর বুকিংয়ের জন্য কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইটে ঢুকবেন না, ওড়িশা ট্যুরিজমের যে ওয়েবসাইটটা রয়েছে ডাইরেক্টলি সেইটা ফলো করবেন। আর এই অংশুপা লেক আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সের গল্পগুলো আমাদের ফেসবুক গ্রুপে আপনারা শেয়ারও করতে পারেন, একটা হেলদি কমিউনিকেশান তৈরি হবে ওখান থেকে। গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। এই লেকেই কিন্তু আমরা এতক্ষণ বোটিং করছিলাম। অংশুপা লেকে আসলে আমার রেকমেন্ডেশন হবে যে অবশ্যই বোটিংটা করবেন, কারণ বোটিংয়ের সময়ই সব থেকে বেশি মাইগ্রেটরি বার্ডস দেখা যায়। আর এখানে রাস্তাটা জাস্ট দেখুন একবার, মানে আমি গ্যারান্টি দিতে পারি এই রাস্তায় যদি কখনো আপনারা বাইক রাইড করেন রাস্তার প্রেমে আপনাকে পড়তেই হবে। মাইন্ড ব্লোয়িং একটা রাস্তা। আমাদের বেঙ্গলি ট্যুরিজম সার্কেলে উড়িষ্যার এই জায়গাগুলো কিন্তু কোথাও না কোথাও আনএক্সপ্লোরই থেকে গেছে। উড়িষ্যা ঘুরতে আসলেও আমরা ওই পুরী, চিল্কা, কোণার্ক এই পোর্শনগুলো দেখেই ফিরে যাই, বাট এই ইন্টিরিয়ার উড়িষ্যা যে কতটা সুন্দর আপনি না দেখলে কল্পনাই করতে পারবেন না। ওই দেখুন দূরে পাহাড় উঁকি মারছে। এখন আমি যাচ্ছি হচ্ছে ওড়িশা স্টেট হাইওয়ে 65-এর ওপর দিয়ে। এই রাস্তাটাই একদম নুয়াপাটনা গোপাপুর হয়ে এগিয়ে যাবে হচ্ছে একদম দেওঝড়ের দিকে। ওয়েলকাম টু বেস্ট ট্যুরিজম ভিলেজ, ক্রাফট ক্যাটেগরি মানিয়া বান্ধা। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মানিয়া বান্ধা। আর এই সামনের ন্যাচারাল বিউটিটা জাস্ট একবার দেখুন। এই মানিয়াবান্ধা ভিলেজকে বেস্ট ট্যুরিজম ভিলেজ বলছে ক্রাফট ক্যাটাগরিতে, বাট এর ন্যাচারাল বিউটিও কিন্তু কোনো অংশে কম না। আই এম জাস্ট মেসমারাইজড। আমি জাস্ট কিছুক্ষণ আগে দুটো টিলা পাহাড় দেখে দাঁড়ালাম, বাট এখানকার এই ন্যাচারাল বিউটিটা যেন অন দ্য গো বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই দেওঝড় যাওয়ার জন্য SH 65-এর ওপরে দুটো জায়গাকে একটু মার্ক করে রাখবেন। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে গোপাপুর আর একটা হচ্ছে চম্পেশ্বর। SH 65-এর ওপরে এই দুটো জায়গা থেকেই রাইট টার্ন নিয়ে আপনি কিন্তু দেওঝড় যেতে পারেন। বাট আমার মতে গোপাপুর হয়ে যদি যান তাহলে রাস্তার ন্যাচারাল বিউটি কিন্তু অনেক সুন্দর হবে।
আমি আজকে যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম, মানে অ্যাটলিস্ট 10টাতেও যদি বেরোতে পারতাম, তাহলে শেষ মুহূর্তে এরকম তাড়াহুড়ো হতো না। কারণ এই সমস্ত ইন্টিরিয়ার জায়গায় মেন অ্যাট্রাকশানই হচ্ছে এখানকার ন্যাচারাল বিউটি। এই সূর্য ডুবে গেলে এখানকার আসল বিউটিটাই আপনাদেরকে দেখাতে পারবো না, তাই এখন একটু তাড়াহুড়োই করতে হচ্ছে আমাকে। বাই দ্য ওয়ে, আর একটা ইনফরমেশনও আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে এই রাস্তায় কিন্তু ফ্রিকুয়েন্ট ইন্টারভালে আপনি পেট্রোল পাম্পও পাবেন। সো পেট্রোল নিয়ে কিন্তু এই রাস্তায় কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে এই জায়গাটা হচ্ছে গোপাপুর। এখান থেকেই আমি এখন এই রাইট টার্ন নিয়ে নেব, আর এখান থেকেই কিন্তু শুরু হলো আজকের রাইডের মোস্ট অ্যাট্রাকটিভ পোর্শন। একদম রিমোট ভিলেজে আপনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। আর এই পোর্শনটাতে মাথায় রাখবেন, গুগল ম্যাপ কিন্তু অনেক সময় ভুলভাল রাস্তা দেখিয়ে দেয় এখানে, তাই এই পোর্শনটাতে আমার মতে গুগল ম্যাপের ভরসায় না থাকাই ভালো। মাথায় রাখবেন শুধু আইদার গোপাপুর অথবা চম্পেশ্বর, এই দুটো জায়গা থেকে আপনাকে রাইট টার্ন নিতে হবে। রাস্তা অনুযায়ী যদি বলেন তাহলে চম্পেশ্বরের রাস্তাটা বেশি সহজ, বাট ন্যাচারাল বিউটি যদি বলেন তাহলে এই গোপাপুরের রাস্তাটা কিন্তু বেশি সুন্দর। এই গোপাপুর থেকে দেওঝরের ডিস্টেন্স মোটামুটি ওই 15-16 কিলোমিটার মতো হবে। তো আশা করছি বিকেলই আমরা পৌঁছে যাব আজকে। ডেস্টিনেশন আপনাদের কতটা ভালো লাগবে জানি না, বাট এই রাস্তাটা কিন্তু আই রিপিট অসাধারণ। এই দেওঝর জায়গাটা হচ্ছে বেসিক্যালি উড়িষ্যার একদম ট্রাইবাল বেল্টে। আর এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে ভারতবর্ষের সবথেকে বেশি পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ মানে পিভিটিজি এই উড়িষ্যাতেই রয়েছে। এবছর যে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্ট পাবলিশ করেছে তাতে ভারতবর্ষে মোট 75টা পিভিটিজি রয়েছে, তাদের মধ্যে প্রায় 13টাই রয়েছে হচ্ছে এই উড়িষ্যাতে। কটক ডিস্ট্রিক্টে খুব বেশি পিভিটিজিস নেই, বাট কটকের অ্যাডজয়নিং ওই ধেনকানাল বা অনুগুল ডিস্ট্রিক্টে আপনি কিন্তু পিভিটিজি পাবেন। ভারতবর্ষের এই ট্রাইবাল কালচারও কিন্তু বেশ প্রমিনেন্ট অ্যান্ড ডাইভার্স। দেখি আমি এই সিরিজে কতটা এক্সপ্লোর করতে পারি, সুযোগ হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এদিকে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই, বাট মাঝখানে কিন্তু হঠাৎ করে স্পিড ব্রেকার চলে আসছে, তাই এই রাস্তায় খুব বেশি স্পিড না তুললেই ভালো হবে। রাখাল বালক তার গরু নিয়ে এখন ঘরে ফিরছেন। ও আবার একটা গরু আবার আরেকটাকে গুতায় অনেক সময়। বাহ, বেশ মিষ্টি লাগছে দেখতে কিন্তু। আর এই গরুর প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে উড়িষ্যার একটা লোকাল ডেয়ারি হচ্ছে ওমফেড ডেয়ারি। মানে ওই আমাদের ওখানে যেমন মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারি রয়েছে, তেমনি উড়িষ্যার লোকাল হচ্ছে ওমফেড ডেয়ারি। তাই উড়িষ্যায় আসলে অবশ্যই ওমফেড ডেয়ারির দই ট্রাই করে দেখবেন। একটু ডিফারেন্ট টেস্ট, বাট ভালোই লাগবে বেশ। এই বাম্পার কিন্তু এই রাস্তায় প্রচুর পাচ্ছি।
এই দেখুন আরও একটা। এখানে আমি দেওঝর ভিলেজে ঢুকে গেছি, আর মোটামুটি ওই 200-300 মিটার গেলেই হচ্ছে দেওঝর ওয়াটারফলস। আজকের এই রাস্তাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে সামনেই হচ্ছে দেওঝর ওয়াটারফলস ঢোকার একদম এন্ট্রি পয়েন্ট। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে দেওঝর ভিলেজ। লোকাল ট্যুরিস্ট এখানে বেশ ভালোই আসে, তার মধ্যে আজকে আবার রবিবার। আর এইদিকে হচ্ছে পার্কিং, প্রচুর গাড়ি এসছে আজকে। ফাইনালি পৌঁছলাম হচ্ছে দেওঝর। পুরো ঘন জঙ্গল একদম, আর এখান থেকে ওই 300 মিটার মতো সামনে গেলে আসবে হচ্ছে দেওঝরের ওয়াটারফল। চলুন সামনে গিয়ে সেইটা এখন আপনাদেরকে দেখাবো। ওয়াটারফল দেখে এসে এখন এই জঙ্গলের মধ্যেই বসে রয়েছি। বসা বলতে ওই প্রচুর টিলা রয়েছে এখানে, সেই টিলা পাথরের ওপরেই বসার সিস্টেম। ভালোই লাগছে, বেশ ঘন জঙ্গল, পিছনে এই কন্টিনিউয়াস যে জলের ধারা বয়ে যাচ্ছে, কলকল শব্দ, বেশ ইন্টারেস্টিং। তবে লোকালসরা বলছেন যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য, কারণ এই দেওঝর আসার রাস্তায় নাকি প্রচুর হাতি রয়েছে। তো সেই কারণে বেশিক্ষণ আর এখানে থাকবো না। এমনিতে জায়গাটা আমার বেশ ভালোই লাগছে, তবে একটা জিনিসে আমার অতটা পছন্দ হলো না, সেটা হচ্ছে জায়গাটা না খুব একটা ওয়েল মেনটেন্ড মনে হচ্ছে না। প্রচুর প্লাস্টিক, জলের বোতল, সেইটা আমার মনে হয় যদি চেঞ্জ হয় তাহলে আরও ভালো হবে। অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আমরাও শুরু করলাম আমাদের ঘরে ফেরার যাত্রা। গধূলির লাল আভায় রক্তিম আকাশ, ঘন জঙ্গলের গভীর বনানী, পাহাড়ের চূড়া আর পূর্ণিমার গোল চাঁদ, সব মিলিয়ে সেদিন রাতের ঘরে ফেরার সফরটাও ছিল মনে রাখার মতো। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্তই। অফবিট ওডিশা সিরিজের 3য় পর্বের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ারও করে দিতে পারেন। এরকমই এক নতুন গন্তব্য নিয়ে আসছি পরের পর্বে। ততক্ষণ স্টে টিউনড, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।